বিএনপি যখন ডিসেম্বরের নির্বাচনের দাবিতে চাপ দিচ্ছিল তখন ডক্টর ইউনূস এনসিপি নেতাদের ডেকে বললেন তিনি ক্ষমতা থেকে সরে যেতে চান। এনসিপি নেতাদের ক্যাবিনেটেও বিষয়টি তুলেছিলেন। এইগুলি আচরণ কি সরকারি, মানে আবার লন্ডনে গিয়া আরেকটা পার্টির মানে জনাব তারেক রহমানের সাথে উনি দেখা করে আইসা বললেন ইলেকশন হইলে ফেব্রুয়ারিতে হইতে পারে। আবার বিদেশি সাংবাদিকদেরকে যখন তিনি মানে কেন তার এই সংস্কার প্রস্তাব, কেন এইসব তার ভালো ভালো কথা তিনি পলিটিক্যাল পার্টির কাছে ছেড়ে দেন না, এই প্রশ্নের উত্তরে তিনি বিদেশিকে বলে আসলেন বাংলাদেশের লোকজন আসলে এত বেশি কেয়ার করে না কার নির্বাচনের ইশতেহার কেমন, বাংলাদেশের লোকজন কেয়ার করে হচ্ছে কে টাকা দিতেছে তাকে ভোট দিয়ে দেয়। সত্যি আপনি এরকম মনে করেন? মানে যে টাকা দিতেছে তার এরকম ভোট দিয়ে দেয়? আমার ধারণা আপনি এরকমই মনে করেন, এবং এই মনে করাটা মানে আমি যে আপনাকে খুব বাদ দিয়ে দিব যে না বাংলাদেশের মানুষ কোনোদিন টাকা দেয় ভোট দেয় না, ভোট বাংলাদেশের মানুষ পবিত্র আমানত মনে করে, এইটা আমি মনে করতে পারি না। মনে হয় আপনি ঠিকই বলতেছেন। এখন পলিটিক্যাল পার্টিগুলি তো এই কাজই করবে, তাই না? টাকা দিবে, বাংলাদেশের লোকজন তো এমনই, তাই না? টাকা দেওয়া ভোট দিয়ে দিবে, তাহলে ভোট দিয়ে না, আপনিই থাকেন। আপনি তো ভালো দেশ চালাতেছেন, কিন্তু ভালো দেশ কি চালাইতেছেন আসলে? যেসব বাংলাদেশি লোকজনের কাছে আপনি সাক্ষাৎকার দিচ্ছেন এর মধ্যে প্রধান হচ্ছে নিউ এজের সম্পাদকের সঙ্গে সে সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারের ক্ষেত্রে, কারণ এছাড়া এটার আমি কেন প্রধান করতেছি, অনেকেই আপনার সাক্ষাৎকার কিন্তু নিছে, সেই সাক্ষাৎকারের মধ্যে প্রবণতা প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি এরকম মনে হয়েছে। তো নুরুল কবির সাহেব যে সাক্ষাৎকার নিছে সেই প্রশ্নের জবাবে কিন্তু আপনি অকাতরে নিজের ব্যর্থতা, অক্ষমতা, অসহায়ত্ব নানাভাবে ব্যাখ্যা করছেন। এই এক বছরে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস একটু তাকান, আপনি পৃথিবীর সব দেশ মানে আপনার আগের আরেকজন বাঙালি নোবেল পাইছিলেন যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, ইনি আমি শুনছিলাম 18 বার নাকি 20 বার এই পৃথিবী প্রদক্ষিণ করছেন। আপনি মনে হয় কয়েকশো বার পৃথিবী প্রদক্ষিণ করছেন, তাই না? আপনার তো পৃথিবীর কোনো দেশে থাকার জন্য, যাওয়ার জন্য আপনার আলাদা কোনো আগ্রহ থাকার মানে কথা না আর কি, জাস্ট খালি বিদেশে ঘোরার জন্য। কিন্তু এই এক বছরে আপনি বিদেশ সফরে যে গেছেন এর মধ্যে 10 বারের বেশি গেছেন। এর মধ্যে রাষ্ট্রীয় সফর আছে, আবার কিছু সফর আমার দেখে মনে হয়েছে ব্যক্তিগত পুরস্কার নেওয়া, মাঝারি মানের কিছু সরকারি রাষ্ট্রীয় কর্মকর্তাদের সাথে অংশগ্রহণ করা, এনজিও ধারার কিছু সম্মেলন ইত্যাদি ইত্যাদি। এগুলিকে রাষ্ট্রীয় সফর হিসাবে দাবি করছে অন্তর্বর্তী সরকার, কিন্তু এগুলি কি আসলে রাষ্ট্রীয় সফর ছিল কিনা সেটা নিয়ে আমাদের ঘোরতর সন্দেহ আছে। এবং আপনি কিন্তু একটা বিশাল প্রেস উইং নিয়ে আপনি বিদেশে যান, এবং এই প্রেস উইং এর কাজ থাকে হচ্ছে আপনাকে সবচেয়ে ভালো দেখানো। এর মধ্যে আমরা নিশ্চয়ই ভুলা যায় নাই, সবচেয়ে সমালোচিত হলো লন্ডনে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার না পাওয়া। আপনার প্রেস উইং প্রথমে বলছিল যে তিনি কানাডা চলে গেছেন, আবার সেই রাষ্ট্রীয় সফরের নামে আপনি আসলে তখন বিএনপির প্রধানের সাথে বৈঠক করে আসছেন। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমি আসলে মানে আমি জিনিসটা কীভাবে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে আমাদের আশা আসলে অনেক 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 গুণ বেশি ছিল। কিছু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা আমি বললাম, ডক্টর মোহাম্মদ ইউনূসের এগুলি দরকার ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেকে বলে থাকেন, কেউ তার সাপোর্টাররা বলতেছেন আমারে যে ভাই উনি তো কয়দিন পর অবসরে চলে যাবেন, অবসরে যাওয়ার পরে উনি যেসব কাজ করবেন সেই কাজগুলি নাইলে তিনি গুছাইতেছেন, তো এতে কী অসুবিধা হয়েছে? ভাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কি কাজের অভাব? তিনি কাজ করতে চাইতেছেন। 80 বয়সের বেশি, 82-83 বছর বয়সের একজন প্রবীণ মানুষ, সারা পৃথিবীতে চেনা মানুষ, তিনি এগুলি করবেন? এইটা যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেটা তিনি বুঝবেন না। তিনি বলেন যে গ্রামীণ হচ্ছে তিনি তো গ্রামীণের মালিক না, তো তিনি তো গ্রামীণের ট্রাস্টি। গ্রামীণে একটা লোকের নিয়োগ হয় তার চাওয়া ছাড়া, আপনি আমারে বলেন তো গ্রামীণের মালিক হওয়া কাকে বলে? মানে কেন? মানে গ্রামীণের নামে আপনি যখন একটা ম্যান পাওয়ার প্রতিষ্ঠান নেন, একটা ইউনিভার্সিটি নেন, একটা ইয়ার মধ্যে নিজে সাইন করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি কি বুঝতে পারেন যে এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়? ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি প্রায়ই বলে থাকেন যে সুযোগ হেলায় হারানো যাবে না। নিজেকে একজন আদর্শ শাসক হিসেবে আদর্শ মডেল হওয়ার সুযোগ আপনি হেলায় হারাইতেছেন না। যাই হোক, আপনার উপদেষ্টাদের মানে অন্যদের কথা একটু আসি সবচেয়ে আলোচিত উপদেষ্টাদের একজন প্রফেসর ডক্টর আসিফ নজরুলের কথায়। ডক্টর আসিফ নজরুল মানে আপনি আইন উপদেষ্টা হওয়ার পরে আপনি নিজে যত বেশি মানে আমি কি বলবো মানে ভয় ভীতির পরিচয় দিছেন, এত ভীতু লোক আপনি কখনোই ছিলেন না আমার মনে হচ্ছে।
কারণ হচ্ছে আপনি পপুলিস্ট জায়গা থেকে কেউ আপনাকে কোনো কিছু বললে সেগুলিকে আপনি এত বেশি গুরুত্ব দিচ্ছেন এবং গুরুত্ব দিতে দিতে নিজেকে হাস্যকর হিসাবে প্রমাণিত করছেন। আমি হয়তো আপনাকে দুর্নীতিগ্রস্ত বলতে পারবো না, কারণ আমার কাছে প্রমাণ নাই, কিন্তু আপনি যে কত দুর্বল, এবং দুর্বলরা কি করে জানেন? দুর্বলরা হচ্ছে চেয়ারের, ডক্টর আসিফ নজরুল আপনার বলতেছি, দুর্বলরা হচ্ছে যে চেয়ারে বসে, সেই চেয়ারে বসার সুযোগ নিয়ে বিভিন্ন অন্যায় করতে থাকে। উদাহরণ দেই, আমি বিচারকদের সম্পর্কে, মানে বিচারাঙ্গনে আপনি কি করতেছেন সেটার আমি কিছু উদাহরণ দিই। গত মাসের 10 তারিখে, মানে 10 জুলাই আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে 18 জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠায়। তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে সরকারি কর্মচারী অধ্যাদেশ 2018-র 45 ধারা অনুযায়ী। অথচ আইনটির 3 ধারায় স্পষ্ট বলা আছে এ আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্রফেসর আসিফ নজরুল, আপনি শুনতে পাচ্ছেন? আপনার এই আইন বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আইনটা আবার পড়েন, দেখবেন ওখানে লেখা আছে এই আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো যে আইন বিচারকদের জন্য প্রযোজ্যই নয়, এই আইন অনুযায়ী আপনি বিচারকদের চাকরি নট করে দিচ্ছেন কিভাবে? আদেশে বলা হয়েছে জনস্বার্থে তাদেরকে বাধ্যতামূলক অবসর দিয়েছেন, কিন্তু অনুমান করা যায় এই বিচারকেরা আওয়ামীপন্থী বা তারা আওয়ামী লীগ সরকারের আমলে স্বাধীনভাবে কাজ করেননি, এই অপরাধে তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাই না? আপনি যে তাদের সম্পূর্ণ গায়ের জোরে চাকরিটা নট করে দিয়া এটা প্রমাণ করলেন না যে বিচারকরা স্বাধীন নয়? এটা প্রমাণ করলেন না যে বড় সরকার চাইলে যে কোনো বিচারককে যখন তখন চাকরি থেকে অপসারণ করতে পারে? যাদের স্বাধীনতাই নাই তাদেরকে আপনি শাস্তি দিতেছেন স্বাধীনভাবে কাজ না করার অপরাধে। এটা কেমন কথা? সাবেক প্রধানমন্ত্রী বিচারপতি ABM খায়রুল হককে গ্রেফতার করেছেন হত্যা মামলায়, অথচ মুখে বলতেছেন উনার অপরাধ হইল এই যে উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় দিয়ে বাতিল করেছেন এবং রায় টেম্পারিং বা জালিয়াতি করেছেন, তো উনাকে রায় জালিয়াতির মামলায় প্রসিকিউট করেন, রায় টেম্পারিং করার অপরাধে ওনাকে শাস্তি দেন। তা না করে আপনারা তাকে গ্রেফতার করলেন মার্ডার কেসে, যেটা আমরা সবাই জানি যে একটা মিথ্যা মামলা। রায় টেম্পারিং করা অপরাধ, কিন্তু মিথ্যা মামলায় কাউকে গ্রেফতার করা, মিথ্যা মামলায় সাজা খাটানো অপরাধ না? সেই অপরাধ আপনি এখনো করতেছেন না। শুধু বিচারপতি খায়রুল হক কেন, অনেককেই আপনারা গ্রেফতার করতেছেন মার্ডার কেসে, হাজার হাজার নিরীহ মানুষকেও আপনারা গ্রেফতার করতেছেন মিথ্যা মামলায়, যার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির তাকেও গ্রেফতার করতেছেন মার্ডার কেসে, বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে অথবা সবগুলি ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে। আইন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল, আপনাকে বলতেছি, গতকালও সাংবাদিকদের আপনি বললেন আপনার সুন্দর বাচনভঙ্গি দিয়ে, সুন্দর শব্দচয়ন দিয়ে, যে এই সরকারের প্রধান 2টা ব্যর্থতা, এক হচ্ছে মব নিয়ন্ত্রণ করতে না পারা, 2 হচ্ছে মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করতে না পারা। তো এই মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করা তো আপনার দায়িত্ব ছিল। আপনি যতই বলেন যে মামলা বা থানা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন, কিন্তু আপনি তো আইন উপদেষ্টা। কি আইনি উপদেশ দিলেন আপনি সরকারকে? বিচারপতি খায়রুল হককে মিথ্যা মার্ডার কেসে গ্রেফতার দেখানো যাবে না, এই উপদেশ কি আপনি দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে? নাকি উনি যে রায় টেম্পার করছেন এইটা যদি আপনার আদালতে গিয়ে ফাইট করতে হইতো, তাহলে আপনাকে যে পরিমাণ কাজ করতে হইতো, আপনার যে পরিমাণ এক্সপার্টিস থাকতে হইতো, সেটা আপনার নাই, ঠিক না? বা আপনি সেই পথ দিয়ে হাঁটেন নাই। উনি যেই অপরাধ করছেন, যেটা আপনি বলতেছেন আমরা দেখতেছি, সেই অপরাধে ওনার বিচার হোক। এটা যদি ওনার অপরাধ হয়, আপনার আইন কর্মকর্তারা সেইটা নিয়ে ফাইল তৈরি করুক। কিন্তু আপনি দেখেন আপনার আইন কর্মকর্তারা, আপনার পাবলিক প্রসিকিউটররা তো আপনার আইন মন্ত্রণালয়ের লোক, তাই না? তারা কিন্তু বিপুল উৎসাহে আদালতে গিয়া মিথ্যা মামলাগুলিতে আদালতে রিমান্ড প্রার্থনা করতেছেন, জামিনের বিরোধিতা করতেছেন। এগুলি আপনার মন্ত্রণালয়ের কাজ না? তারা গিয়ে বলতেছেন না যে হ্যাঁ ABM খায়রুল হক মার্ডার করছে, অমুক মার্ডার করছে? যদি আপনারা মুখে বলতেছেন যে এগুলি মানে এই মিথ্যা মামলা, মব, এগুলি আপনার সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। সবচেয়ে, আবার বলি, সম্পূর্ণ বেআইনিভাবে 18 জন বিচারককে বাধ্যতামূলক অবসর দিয়া, চাকরি নট করে দিয়া, কিরকম ভয়ের আবহাওয়া আপনি তৈরি করছেন বিচারকদের মধ্যে, আপনার কোনো আইডিয়া আছে? সব বিচারক এখন এমন ভয়ে আছে যে যে কোনো সময় যে কারো চাকরি নট হয়ে যেতে পারে। ভাই, সবাই তো আপনার মতো এরকম না যে চাকরি আজকে নট হয়ে গেলে কালকে গিয়া অন্য কিছু করে করতে পারবে। কারো এরকম ইচ্ছা নাও থাকতে পারে, কারো এরকম NGO করা, কোনো রকম বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করা, এগুলি তো নাও তার থাকতে পারে। তো এই ভয় নিয়ে এই কোনো বিচারক স্বাধীনভাবে কাজ করতে পারে? কোনো একটা মিথ্যা মামলাতেও ন্যায় বিচার করতে পারবে? আপনি দেখেন উচ্চ আদালতে, একটু আপনি খেয়াল করে দেখেন, উচ্চ আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত একটা অধ্যাদেশ আপনারা জারি করেছেন। সেই অধ্যাদেশের আওতায়